আনার খুনে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এখন উদ্ধার হয়নি লাশ, প্রাইভেট কার জব্দ, জোর তদন্তে কলকাতা পুলিশের। শ্রম আইন লঙ্ঘন মামলায় আবারও শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার 4 জুলাই পর্যন্ত জামিন দিলেন আদালত। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8 হজ এজেন্সি। আটকে আছে 20,000 মানুষের হজ যাত্রা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ট্রেনের অ্যাক্সিডেন্টের জন্য কাটতে হয় 4 টিকিট। কমলাপুরের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে নানা অনিয়ম, নীরব রেল কর্তৃপক্ষ। এবং জন্মস্থান মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন দুর্ঘটনা নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি। রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মূল হত্যা পরিকল্পনাকারীর সাথে 5 কোটি টাকা চুক্তি হয় ঘাতকদের। আর মূল সন্দেহ ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের দিকে। হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে সন্দেহে জব্দ করা হয়েছে প্রাইভেট কার, তবে লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত সহায়তায় ঢাকা আসছে ভারতীয় পুলিশের বিশেষ একটি দল। বিস্তারিত থাকছে মাহমুদ হাসানের প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতায় পৌঁছে বন্ধুর বাসায় ওঠেন তিনি। গোয়েন্দা তথ্য বলছে, কলকাতায় পৌঁছলে 13 মে নিউটাউনের বিলাসবহুল এক ফ্ল্যাটে কৌশলে ডেকে নেন খুনিরা। সেখানেই শ্বাসরোধ করে হত্যা করা হয় এ বাংলাদেশি সাংসদকে। এ ফ্ল্যাট ভাড়া নেন এমপির বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড এবং সন্দেহের তীর শাহিনের দিকেই। পুলিশের তথ্য বলছে, খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। 16 থেকে 18 মে পর্যন্ত 3 দিন ধরে দেহাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়। দেহের কিছু অংশ ওই ফ্ল্যাটের ফ্রিজে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। ফ্ল্যাট থেকে প্লাস্টিক ব্যাগও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, প্লাস্টিক ব্যাগে ভরেই দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়। তবে কোথায় ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আপনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। ওই ফ্ল্যাটে সৈয়দ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান নামে 2 জনও ছিলেন। খুনের পর 15 মে তারা ঢাকায় ফেরেন। তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে ফয়সাল আলী ওরফে সাজি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকা এবং 5 কোটি টাকার চুক্তির কথা স্বীকার করেন। গোয়েন্দা তথ্য বলছে, খুনের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খুলনার ফুলতলার সৈয়দ আমানুল্লাহ। এমপি আনারকে খুনের জন্য শাহিনের সঙ্গে তার 5 কোটি টাকার চুক্তি হয়। শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে। ফ্ল্যাট ভাড়া নিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেন তিনি। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। হত্যায় ব্যবহার হয়েছে সন্দেহে লাল রঙের একটি প্রাইভেট কার জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গাড়িটি জব্দ করা হয়। আটক করা হয় গাড়ির মালিককেও। আর তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ। গোয়েন্দারা বলছেন, এমপি আনারকে হত্যার পর আইন শৃঙ্খলা বাহিনী ও স্বজনদের বিভ্রান্ত করতে নানা কৌশলও নেন খুনিরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এমপি আনারের হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। আর সবুজ, হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। জেসিকা, আসলে যেমনটি শুনছিলাম বিষয়টা এমনই, পুরো বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু আখতারুজ্জামান শাহিন
যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাকে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা দানা বেঁধেছে। কেন হত্যা করা হয়েছে, এমপি আজিমের সাথে আসলে তার কি সম্পর্ক ছিল, বা একজন যুক্তরাষ্ট্র প্রবাসী কেন হঠাৎ কলকাতাতে এসে এই খুনের পরিকল্পনা করে, এই বিষয়গুলোতে আসলে সাধারণ মানুষ সহ নেতাকর্মীদের ভিতরে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটু আগেই মূল পরিকল্পনাকারী, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যে আখতারুজ্জামান শাহিনের বাড়ি কিন্তু আমি আগেও বলেছি কালীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলা কোটচাঁদপুরে, এবং বর্তমান মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই। একটু আগে একটি মাধ্যমে শহীদুজ্জামান সেলিম মেয়রের সাথে আমার কথা হলো, উনি আসলে যেটি জানিয়েছেন যে আখতারুজ্জামান শাহিন তারই আপন ছোট ভাই, এবং উনি দীর্ঘদিন আগে থেকেই কিন্তু ঝিনাইদহ কোটচাঁদপুর ছেড়ে উনি কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরের এলাঙ্গি নামে যে এলাকাটা আছে, সেই এলাকাতে আসলে শাহিনের একটি বাংলো বাড়ি আছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি, অনেক দামি দামি গাড়ি, শাহিন যখন দেশে আসতেন এবং কোটচাঁদপুরে থাকতেন তখন কিন্তু অনেক দামি গাড়ি সহ বেশ বাইরের নেতারা কিন্তু তার সাথে থাকতেন, এবং প্রশাসনীয় কয়েকজন কর্মকর্তারা মাঝে মাঝে তাদের সাথে গাড়ি কিন্তু ওই বাংলোতে ঢুকতে এবং রাত্রি যাপন করতো বলে আমরা এখন পর্যন্ত স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। আরেকটি বিষয়, এই মাত্র আমি এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে, এবং এটি কিন্তু এমপি আজিমের বাড়ির পাশেই, রাস্তার ওপাশে এবং এ পাশে। এই মুহূর্তে কিন্তু উপজেলা কালীগঞ্জের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু কালো পতাকা এবং দলীয় পতাকা কিন্তু জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিন্তু টাঙানো হলো। ইতিমধ্যেই কিন্তু নেতাদের জেলা উপজেলা সমস্ত নেতারা কিন্তু আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে উপজেলা কার্যালয়। এখানে কিন্তু সবাই এখন এসেছেন এবং কালো পতাকা, এমপি আনারের যে শোকের যে কালো পতাকা, সেটি কিন্তু ওনারা এখন দলীয় কার্যালয়ে টাঙালেন। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আজিমের মৃত্যুর খবর নিয়ে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, হত্যাকাণ্ডের বিষয়ে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যে বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান, এই বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে, তা নিয়েই হবে আলোচনা। শরিক নেতারা বলছেন, এখনো বৈষম্য কমেনি, বেড়েছে সাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছেই। জয় যাদবের রিপোর্ট। 2018 নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল। এইটা আমরা রাখছি আর কি, মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা। এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি, আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা। আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম চুনে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলের যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যকর করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে এগোতে হবে। সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ
অভিমান, অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে, আমি তো বারবার বলছি, এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবার 4 জুলাই পর্যন্ত জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে স্থায়ী জামিন চেয়েছেন তিনি। সকালে রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি। শুনানি শেষে তাকে 4 জুলাই পর্যন্ত জামিন দেন আদালত। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম। এর আগে 23 এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছিলেন আদালত। আইনজীবী জানান, আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনার থাকায় বারবার আদালতে হাজির হওয়া কঠিন, তাই স্থায়ী জামিন চাওয়া হয়েছে। লোকজন আমরা আছি, তাদের শরীরের কি অবস্থা, তারা কিভাবে হাজিরা দেবে, এটা কঠিন হয়ে যায়। একজন আগে হেঁটে আসতেন, এখন হুইল চেয়ারে আসা আরম্ভ করছেন, যেহেতু হাঁটতে পারছেন। এরকম নানা রকমের, তার সত্ত্বেও আমরা আসছি। আমাদের বিষয়টা আদালতের বিচারাধীন আছে, কিন্তু কথা হলো যে আমরা একটা দুর্যোগের ভেতরে আছি। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায় একটি বাসা থেকে 65টি হাতবোম এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয় ভাড়াটি 3 বোমা কারিগরকে। তবে এখনো লাপাত্তা চক্রের হোতা সজীব ও মাসুম। বুধবার রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এসব বোমা ব্যবহার হতো বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। বিপজ্জনক এই বোমাগুলো বুধবার রাতেই পাঠানো হবে গাজীপুরে। এমন গোপন সংবাদে সন্ধ্যার পরই রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ার টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। তল্লাশি চালিয়ে পাওয়া যায় 65টি বিপজ্জনক হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফাহিম, লিমন ও আকুল নামের 3 জনকে। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ দলটি বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামে এক ব্যক্তির মাধ্যমে গ্রেপ্তার 3 জন 26,000 টাকার বিনিময়ে কাজের জন্য আসে। তারা মূলত জুতা কারখানার শ্রমিক। আমরা গত 8 থেকে 10 দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই বোমা ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। চক্রটি বোমা তৈরির জন্য রাজধানীর ডেমরা ও সাভারে নিয়মিত বাসা খুঁজে না পেয়ে বাড্ডার এই বাসাটিতে গড়ে তোলে কারখানা। চক্রের সঙ্গে বাড়ি মালিক জড়িত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। চক্রের হোতা সজীব ও মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সজীব বাসা ভাড়ার কাজ করত, আর ক্রেতা খোঁজার দায়িত্বে ছিল মাসুম, জানান এই র্যাব কর্মকর্তা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে আসলেও এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি আটটি এজেন্সি। এতে আটকে আছে প্রায় 20,000 মানুষের হজ যাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছেন অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করলে নেওয়া হবে ব্যবস্থা। এম এ আজমি রিপোর্ট।
চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টি আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির এ ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ, সম্ভব হচ্ছে না। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির, বললেন প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে, আমি কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। মহাসড়ক এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মন্ত্রীর ঘোষণার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকে দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য। যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। ব্রাহ্মণবাড়িয়া তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন থেকে একটা দেয় আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে, মানে 4 জন 4 আছে না, তাহলে 4টা সিট না, সিট না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জেমি করেন, আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসার্স এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। কোনো সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি সাথে সাথে আমাদের স্টাফ বলে অ্যাকশনে যাই। একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যে অফিসারদেরকে বলি এটা দেখতে পারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
জন্মস্থান মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দাফনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে দেশটির সরকার। এর আগে বৃহস্পতিবার তেহরানের রেভলিউশনারি স্কোয়ারে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। শুধু ইরানের মানুষই নয়, তার জানাজায় অংশ নিতে ৬৮ দেশ থেকে তেহরানে ছুটে যায় হাজার হাজার মানুষ। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মর্মান্তিক মৃত্যুতে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রনায়ক ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানোর পর দেশটির ভবিষ্যৎ কি, এই নিয়ে আলোচনা তুঙ্গে। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এজন্য আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ শোক পালনের ঘোষণা দেয়া হয়। গেল রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং তার সফর সঙ্গীরা। এ ঘটনার একদিন পর নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়। সবুজায়নের ২৫ ভাগ লক্ষ্যমাত্রা সবার আগে ঢাকায় পূরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি। মেয়র জানান, আদিবুড়িগঙ্গা ফিরিয়ে আনতে নদীর দুপাশে ১৪ কিলোমিটার বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ সিটি। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দখল থেকে ফিরিয়ে নিয়ে পান্থকুঞ্জ পার্কে ব্যাপকভাবে বনায়ন করা হবে। আগামী জুলাই মাসেই রাজধানীর ওসমানী উদ্যান খুলে দেয়া হবে বলে জানিয়ে সবাইকে বৃক্ষরোপণের আহ্বানও জানান তাপস। ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু জানান, এরই মধ্যে ঢাকায় ২ লাখেরও বেশি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে দক্ষিণ ছাত্রলীগ। আমাদের নিজস্বভাবে আমরা ৩৫,০০০ গাছ চারা রোপণ করব। তার সাথে সাথে আমি আহ্বান করব, আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের মান্ডা, জিরানি, শ্যামপুর, কালুনগর খালের দুপার ঘেঁষে গণপরিসরে আপনারা বনায়ন করতে পারবেন। বনায়ন করার জন্য আমি আহ্বান করছি। এভাবেই আমরা এই ঢাকাকে একটি সুন্দর সবুজ শ্যামল ঢাকাতে রূপান্তরিত করব। নো ফুয়েল নো হেলমেট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে শেরপুরে চলছে হেলমেট বিতরণ। বিস্তারিত জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মজিদ। আর রফিক, কেমন চলছে হেলমেট বিতরণ কার্যক্রম? ধন্যবাদ লিনিয়া। আমি আছি এখন শেরপুর শহরের একটি পেট্রোল পাম্পে। সরকার সম্প্রতি কিন্তু নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু শেরপুরেও চলছিল সেই নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি, তবে একটু ঢিলে ঢালা চলছিল। তো আজকে যে জেলা পুলিশ থেকে কিন্তু এই কর্মসূচিকে উদ্বোধন হিসেবে তারা কিছু হেলমেট বিতরণ করবে সচেতন করার জন্য। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু পাম্পে বিভিন্ন মানুষ কিন্তু আসছে, বিভিন্ন মোটরসাইকেল চালক তেল নিতে আসছে, তারা কিন্তু হেলমেট ছাড়া তেল পাচ্ছে না। এবং এই কর্মসূচিটা শুধু এই পাম্পে নয়, শেরপুরে আরও যে কয়েকটি পাম্প রয়েছে এই সব পাম্প থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হবে। তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাধারণ মানুষ যারা বিশেষ করে বাইক চালান তারা যেন দুর্ঘটনার শিকার হয়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মধ্যে না পড়ে, সে কারণে তারা হেলমেট বিতরণের এই পদ্ধতিটা গ্রহণ করেছে। যে কারণে সরকার থেকে কিন্তু সারা
সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা পেট্রোল পাম্প থেকে হেলমেট ছাড়া কোনো তেল দিচ্ছে না, যে কারণেই পুলিশ বিভাগের পক্ষ থেকে শেরপুরে কিন্তু তারা এই সচেতনমূলক একটি প্রোগ্রাম হাতে নিয়েছে। আজকে শেরপুরে বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা পুলিশের পুলিশ সুপার আকরাম হোসেন তিনি কিন্তু কিছুক্ষণ পর থেকেই এই শেরপুরে বিভিন্ন পেট্রোল পাম্পে এই হেলমেট কর্মসূচি শুরু করবে, হেলমেটের বিনিময়ে তেল দিবে। এরকম অবস্থায় শেরপুরে যে সচেতন যারা বাইক চালকরা আছে তারাও কিন্তু খুশি হয়েছেন যে তারা এই কর্মসূচিতে তারা নিজেরাও কিন্তু দুর্ঘটনার কবলের থেকে বড় ধরনের সমস্যার যাতে পড়তে না হয় সে কারণে কিন্তু তারাও বেশ পছন্দ করছেন। তো এছাড়া আমি আরেকটা জিনিস দেখেছি যে অনেকে কিন্তু শেরপুরে দেখা যায় যে হেলমেট থাকলেও হেলমেট ব্যবহার করে না, পাম্পে এসে তেল নেওয়ার সময় তারা হেলমেট ব্যবহার করছে। এই বিষয়টাও কিন্তু আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং যারা পাম্পে তেল দেয় তারাও বলছে। তো এই ছিল আজকে শেরপুরের হেলমেট নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি সর্বশেষ খবর। জেসিকা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, হেলমেট বিতরণ কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রফিক মজিদ। সংবাদ সকাল আরো থাকছে। দ্বিতীয় টি-20তে রাতের স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের ভুল ত্রুটি শুধরে জয়ের জন্য মরিয়া টাইগাররা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণার তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এই যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ চান মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শুধু রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিলেও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন। তবে দেশের মহাসড়ক জুড়ে পুরোই উল্টো চিত্র। বেশিরভাগ মহাসড়কেই দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই ঝুঁকিপূর্ণ যান। লাইসেন্সবিহীন এসব যান চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত এসব অবৈধ যান। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব যান। থানা তো ছুটে আনলে 3000-5000 লাগে, আর এক সপ্তাহ 2 দিন 3 দিন বন্ধ রয়ে গেল। রাস্তায় তো পুলিশের বিভিন্ন জায়গায় আটকায়, সব জায়গায় রিভিউ লাগে, মানে অনেক বেশি একজন 10 টাকা 30 টাকা 50 টাকা। গাজীপুরের মহাসড়কগুলোতেও অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। পুলিশের বিরুদ্ধে রয়েছে ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগও। যানজট করতেছে এবং অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। পুলিশে উদ্যোগ নিলেও দইরা নিয়ে যায়, আবার টাকার বিনিময়ে সকালে দইরা নিলে আবার বিকালে চাইরা দেয় টাকা খায়া। ঠিক আছে, তাহলে এগুলো উচ্ছেদ হবে কিভাবে? কুষ্টিয়ার মহাসড়কেও দাপট ব্যাটারি চালিত অটোরিকশা আর নছিমন করিমনের মতো 3 চাকার অবৈধ যানের। গত 2 মাসে এসব অবৈধ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে প্রায় 4500। রংপুরের মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পুলিশের অভিযান ও মামলার পর কিছু সময়ের জন্য চলাচল সীমিত হলেও 2-1 দিন পরেই সড়কে থাকে এসব যানের সরব উপস্থিতি। আমাদেরকে কিছু মনেই করে না 3 চাকা, এটাই রিস্ক, এবং আমাদের জানের উপর আমাদের রিস্ক দেয় এটা দিয়ে। মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণে 3 হুইলার চলে, তো আমরা আমাদের যে সক্ষমতা আছে হাইওয়ে পুলিশ এই অঞ্চলের, এটা দিয়ে আমরা মহাসড়ক থেকে 3 হুইলার ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সাভার ও নারায়ণগঞ্জেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।